আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে একটা কথা বলি, প্লিজ ভিডিওটি শুরু করার আগে অনেক আপু ও ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, কিংবা লাইক দিতে কি টেমো করেন আমি আসলে জানি না। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপু ও ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি কোথাও একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এদিকে দেখেন আমার ছেলেটা, আমি খাট মানে গুছিয়ে বেরোবো, তো ও বাইরে ছিল, হঠাৎ করে চলে এসেছে। আর এসে কিন্তু আমাকে ডিস্টার্ব করা শুরু করেছে। সব কাজে কিন্তু সে আমার সঙ্গে দুষ্টামি করে। আসলে ভালোও লাগে, আবার যখন অনেক কাজ থাকে তখন কিন্তু মনে হয় যে কখন কাজগুলো আগে করে নিব, তারপরে ওর সাথে খেলা খেলবো। তো যাই হোক, ও কিন্তু ওই করছে কি জন্য জানেন, ও কিন্তু নামাজ পড়ছে। আর নামাজ পড়তে গিয়ে উল্টে যাবে এমন আমার কাছে মনে হচ্ছে। আর একটু খেয়াল করবেন, ও ঠোঁটগুলো একটু বিড় করছে। তো যাই হোক, খাটটা ভালোভাবে গুছিয়ে আমি ডাইনিংয়ে চলে আসলাম। আর ডাইনিংয়ে রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল, তো সে থালা বাসনগুলো বাইরে বের করে দিলাম। আর এখন এই যে আব্দুর রহমানের এই ঢেঁকিটা তুলে রাখবো, আর একটা ঢেঁকি আছে সেইটা বের করে দিয়েছি, তো ওইটা নিয়ে খেলা খেলবে। আর এইটা তুলে রাখবো, পরে যখন ওইটা নষ্ট হবে তখন আবার বের করে দিব। আর এইদিকে এই যে এই ফুলটায় এত ধুলো পড়েছে, চারিদিকে তো ধুলোরই খেলা। ধান চাল শুকাতে গিয়ে তো একদম পাগল হয়ে যাচ্ছে রোদ গরমে। আর অত খেয়ালও হয় না, তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। আর এই জন্য প্রচুর ধুলা জমে গিয়েছে। তো ভাবলাম এখন একটু সময় আছে, আর আজকে তো ধান রোদে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তো এই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই লাইটটা কিন্তু আমার আম্মা বানিয়ে দিয়ে গিয়েছে, বানিয়ে বলতে আমাদের ওখান থেকে মানে মনিরামপুর থেকে কিনে আমাকে দিয়ে গিয়েছে রাত বেরাতে লাগলে আর কি। তো যাই হোক, লাগে না আমার, ওখানেই রেখে দিই, কিন্তু অনেক ধুলা পড়েছে এই জন্য একটু মুছে রেখে দিলাম। তো তারপরে এই যে চলে আসলাম, মানে ঘর ঝাড়ু দিচ্ছি। আর 4টে রুম কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, তো সেগুলো তো আর শেয়ার করা সম্ভব না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি পিঁড়েটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব। আর ঘর তো মুছতে গেলেও এখন হবে না। আর কি বলবো, এই যে নিচ ঘরগুলো আমার কিন্তু একটু বেশি ধুলা হয়। তো যাই হোক, ঘর কিন্তু ঝাড়ু দেওয়া শেষ। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে এই রান্নাঘরগুলো কিন্তু কালকে রাত্রেই লেপে রেখেছিলাম। আর আগের দিন লেপে রাখলে রাতে কিংবা বিকালে পরের দিন সকালে কিন্তু দেখতে ইচ্ছা করে, রান্নাঘরগুলো খুবই সুন্দর দেখায়। আর আমাদের এখানে তো মাটি ধবধবে সাদা একদম। আর হচ্ছে আপনার বেতনার পাশে হলেও কিন্তু আমাদের রান্নাঘর, তারপরে মানে আমাদের মাটির যে কাজগুলো সেগুলো কিন্তু পানি পানি না, মানে কালো না, সাদা হয়ে থাকে, খুবই ভালো লাগে। তো আমি আগের দিন 2-3টা রান্নাঘরই কিন্তু লেপে রেখে দিছিলাম। তো যাই হোক, রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এই যে চলে আসলাম উঠানে। আর উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিব। আমি একটা হাতে ঝাঁটা বানিয়ে নিয়েছি। আমার এই লাঠি ঝাঁটা দিয়ে ঝাড় দিতে একটু দেরি হয়। তো যাই হোক, ঝাঁটাটা বেঁধে নিয়েছি। আর হাতে যে হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না, খুবই লাগছে, কোনো কাজ তাড়াতাড়ি করতে পারছি না। আর ভালো তো এমনিই লাগছে না, মন মানসিকতা ততটা ভালো না। তো জানি না আল্লাহ কবে আমার এই বিপদ থেকে উদ্ধার করবে। তো যাই হোক, তার যখন ভালো লাগবে সে করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সে যে যতটুক বোঝা বহন করতে পারে সে কিন্তু তাকে ততটুক বোঝা মাথায় চাপিয়ে দেয়, এই মন করে। আর কিছু ভাবি না যে আল্লাহ বিপদে আমাকে ফেলেছে, সেই কিন্তু উদ্ধার করবে। তো যাই হোক, উঠোনটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে দিয়ে এসেছি। তারপরে চলে আসলাম কলের পরে। আর এখন কিন্তু এই থালা বাসনগুলো পরিষ্কার করে নিব। এই যে মিষ্টির থালা বাসনগুলো পরে ধুয়ে নিব। এখন এই যে রাতে যে খাওয়া এঁটো থালা বাসন ছিল ওইগুলো ভালোভাবে ধুয়ে
ধুয়ে মানে মেজে পরিষ্কার করে এখন সাইডে রেখে দেব। ছেলেটা যদি একটু খেলা খেলে তো আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, একটার পর একটা কাজ গুছিয়ে নিতে পারি। আর সবথেকে সহজভাবে কাজ করতে গেলে কি করতে হয় জানেন? যেটা আমি মনে করি, যদি আমি ঘর ঝাড়ু দিই তা ঘরটায় আগে ঝাড়ু দিয়ে নিতে হবে। মানে ঘরের একটা ঝাড় দিয়ে যে চলে আসলাম, উঠান ঝাড়ু দিলাম কিংবা রান্নাঘরে চলে গেলাম, এরম করলে হবে না। আগে ঘরটা গুছিয়ে এসে পরিষ্কার করে তারপরে কিন্তু আর একটা কাজে হাত দিতে হবে, তাইলে তো আমার আর ঘরে যাওয়া লাগবে না, ঘর তো গুছানোই হয়ে গেল। আর তারপরে যে রান্নাঘরে চলে আসি, রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই। তারপরে উঠান মানে যাই হোক যেটা ধরতে হবে সেটা কিন্তু আপনার কাজ করে কমপ্লিট করে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না, তাইলে কিন্তু কাজগুলো সহজ হবে আর তাড়াতাড়িও করা হয়ে যাবে। তো যাই হোক এই নিয়মে কিন্তু আমি আগে কাজ করতাম যে আর এখন তো পারিই না শুধু ছেলেটার জন্যে। তো আর কিছুদিন ধৈর্য, কারণ ছেলেটা আমার বড় হচ্ছে, ছোট থাকছে না। তো তারপরে থালা বাসনগুলো কিন্তু আমি সব ওখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি, পরে রাতে উঠিয়ে নিয়েছি যেহেতু আমি ভয়েস দিচ্ছি রাতে। আর এই যে দেখেন কালকে যে গোসল করে যে আমার পোশাকগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো আমার মনে ছিল না আর শরীরটাও ভালো লাগছিল না। আর তারপরে বেশি মানে কি বলবো, আমার মনেই ছিল না। আমি সকালে উঠে দেখছি যে এখনও ভিজানো রয়েছে, তো যাই হোক একটু রং উঠে ওঠা মতো হয়ে গিয়েছে। তো ওগুলো আমি কেচে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম আর এখন রোদে মেলে দিব। আমি আমার আপু ও ভাইয়াদের যে সমস্ত ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই। তো আমি জানি না আমার কেন কয়েক সেকেন্ড বা 1.5 মিনিট 2 মিনিট এমন করে সব ভিডিও দেখা। তো সবাই বলে ফুল ওয়াচ করছি, তো তাহলে এইটা হয় কেন এটা বলতে পারি না। তো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে এসেছি আমার এই যে ঘরের পেছনে যে আমি সবজি বাগান লাগিয়েছি, এখানে মানে আল্লাহর রহমতের বৃষ্টি পেয়ে যত রকম শাক ছিল সব কিন্তু বেরিয়ে পড়েছে। আর এই লাল শাকগুলো এত সুন্দর হয়েছে দেখে তো মনে হচ্ছিল যে কাঁচাই খেয়ে নিই, মানে এত দারুণ লাগছিল। আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে কিন্তু শাকগুলো কেটে নিচ্ছিলাম। এখানে আরও অনেক শাক আছে, তো ভাবলাম আমার শ্বশুরমশাই নাকি বলেছে লাল শাক তুলে ভাজি করে দিতে, এই জন্য আগে লাল শাকগুলো তুলে নিয়েছি। আর এমনিও বীজ হয়ে যাচ্ছে। আর বাদ বাকি যে শাকগুলো আছে সেই শাকগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে 3-4 রকমের শাক আছে, তো পরে এক এক করে তুলবো আর কি। আর এখানে এই যে একটা পুঁই শাক গাছ উঠেছিল, তো ছাগলে খেয়েছে কিংবা কেউ তুলে নিয়েছে হবে, তাই দেখছিলাম যে কিসে খেয়েছে, তো মনে তো মানে ভালো করে বুঝতে পারলাম না। তো যাই হোক শাকগুলো আমার তোলা শেষ, আমি এখন বাড়ির ভিতরে নিয়ে যাব। আর শাশুড়ি আমার শরীরটাও বেশি ভালো না, সে আব্দুর রহমানকে নিয়ে ওর বড়মাদের বাড়ি রয়েছে, আর আমি কিন্তু সকালে এই কাজগুলো করে নিচ্ছি। তো তারপরে শাকগুলো তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে একটা পরিষ্কার চট পেতে নিলাম আর তারপরে কিন্তু শাকগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে বেছে কেটে নিব, যেহেতু 2-1টায় কিন্তু ফুল এসেছে, তার ফুলের ভিতরে তো বীজ থাকবেই। এদিন আমি যে শাকটা রান্না করেছিলাম একটা শাকে একটু বীজ ছিল, মানে বীজ বলতে ফুল ছিল, আমি অতটা খেয়াল করিনি, কিন্তু খেতে গেলে মানে মনে হচ্ছিল যে বীজ রয়েছে। তো যাই হোক, তাই আজকে আমি ভালো করে বেছে নিচ্ছিলাম। হালকা একটু বালি আছে, তো আমি কিন্তু শাকগুলো কেটে তারপরে কলের পাড়ে বালতির ভিতরে দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে তারপরে রেখে দিয়েছি। আর তারপরে আব্দুর রহমানকে নিয়ে ঘরে একটু ঘুমিয়েছি। তারপরে হঠাৎ করে শুনলাম ননদরা আসবে, তো আমার শাশুড়ি আম্মা একটা হাঁস নিয়ে এসেছে আর ফুল শাশুড়ি আম্মা নেবে, তো দুইজনা মিলে হাঁসটা কিনে নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু সকাল থেকে 11টা 12টা পর্যন্ত মেঘ
মেঘলা ছিল। আর তারপরে রোদ বেরিয়ে গিয়েছে। এখন শাশুড়ি আম্মা আবার ধান মেলে দিয়েছে রোদে। মানে কি বলবো, কোন দিকে কি করি। তো হাঁসটা আমি পরিষ্কার করিনি বেশি, আমার ননদই করেছে। আর যখন হাঁসটা কেটে ওরা মেপে নিচ্ছিল তখন তো আমি ওখানে ছিলাম না, ছাদে ছিলাম, এই জন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, হাঁস কিন্তু রান্না কমপ্লিট আর এখন আমাদের খেতে দিয়েছে। তো এদিকে শাশুড়ি আম্মা তরকারি বেড়ে দিচ্ছিল আর ওদিকে আমরা সবাই খাবো বলে বসেছিলাম। আমার শাশুড়ি আম্মা খুবই ভালো। সে তার সন্তানদের যেমন খাওয়া দাওয়ার তাগিদ দেয়, আমাকেও কিন্তু তেমনই দেয়। যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন না, আমার স্বামী আর আমি খেতে বসলে আমার একটা মাংস বেশি থাকলেও কিন্তু আমার পাতে থাকবে। আর ওর আব্বা হচ্ছে তখন বলতো যে তুমি আমাকে বেশি না দিয়ে তোমার বৌমাকে বেশি দিয়েছো। তো যাই হোক, আমি কিন্তু তাকে বলতাম যে আমাকে দিলে কি তোমার কোনো সমস্যা হয়, তুমি এরকম কেন বলছিলে? তো বলছে সমস্যা হয় না, আমার আরও ভালো লাগে। তো একটু জিজ্ঞেস করলাম। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করেছি, উঠান বাড়ি ঘর সব পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি। তারপরে এই যে বিকালে দুধ এসেছে। শাশুড়ি আমার শরীরটা খুবই খারাপ, সে আজ কোনো মতেই দুধ জাল দিতে পারছিল না, কান্না করছিল বসে। তো আমি বললাম তুমি ডাক্তারের কাছে যাও আর আমি দুধ জাল দিয়ে ছানা কেটে রেখে দিব। আর আব্দুর রহমানকে পাড়ার দিকে দিয়ে দিয়েছি, ওদিকে একটু খেলা খেলে নিবে। আর একটা ননদ আছে, চাস্তো ননদ, তো ওকে ধরিয়ে দিয়ে এসেছি, যে বললাম তুমি ছেলেটা একটু ডাকো, আমি দুধটা জাল দিয়ে ছানাটা কেটে নিই। তো দুধ জাল দিতে দিতে কিন্তু আমার মাগরিবির আজান দিয়ে দিছিল। আর এখানে প্রায় 30-35 কেজি দুধ আছে। একা তো এই দুধ উঠানো কিংবা লাগানো সম্ভব না। এই জন্য একজন মানে আমার মেজো শাশুড়িকে আমার শাশুড়ি আম্মা বলে গিয়েছে। আর আমি তো ডাক দিই যখনই দেখি যে বলক নেওয়ার সময় হয়েছে, তখন কিন্তু কাউরে না কাউরে আগের থেকে ডেকে এনে বসায় রাখি। এই দুধগুলো একটু বেশি নাড়া লাগে, না হয়তো তলে থেকে ধরে যায়। প্রচুর পরিমাণে আমি জাল দিই, এখানে এই যে গরমে চুলার পরে কিন্তু বসে থাকা সম্ভব হয় না, খুবই কষ্ট হয়। তো এই দুধে কিন্তু ছানা কাটতে গেলে একটু ফিড দেওয়া লাগে। আমার অনেক আপু ভাইয়েরা সবাই জানেন কিভাবে ছানা কাটতে হয়। তো আমরা তো ব্যবসা করি, এই জন্য আমাদের ছানা কাটার ধরনটাও একটু আলাদা। আর মিষ্টি তৈরি করি তো সেইভাবে নরম করি, কিংবা যখন প্রয়োজন সে তখন শক্ত করি। আর এই ছানাগুলো কেটে কিন্তু রেখে দিব, রাত্রে সেকে রেখে দিতে পারে, আর না হয়তো সকালেও সেকতে পারে। জীবনে কখনো 1 কেজি দুধ জাল দিয়ে জানিনি। আর শ্বশুরবাড়িতে এসে 1 কেজি কেন, মন কেমন দুধ জাল দেওয়া হচ্ছে, ছানা কাটা হচ্ছে, সেটা আমি শিখে গিয়েছি। আমি এসে কিন্তু যেহেতু এই কাজগুলো আমাদের করে খাওয়া লাগবে, এই জন্য মন দিয়ে দেখতাম কিভাবে ছানা তৈরি করে, কিভাবে দুধটা জাল করে। শাশুড়ি আম্মা বাড়িতে না থাকলে আমি যেন করতে পারি সে কাজটা, তো আমি দেখতাম। আর ইনশাল্লাহ মন থেকে যে কাজ করার ইচ্ছা থাকে সেটা কিন্তু পারা যায়। তো আমি পেরেছি সেটা করতে, আমি ছানা কাটতেও পেরেছি। মিষ্টি আমি সেইভাবে একা একা কখনো তৈরি করিনি। এই দুধটা জাল দিতে কিন্তু অনেক সময় লেগে যায়। যে ফিটের কথা বললাম, এখানে ফিট বলতে এই যে আমি এখানে ময়দা গুলিয়ে রেখে গিয়েছি আমার শাশুড়ি আম্মা। তো এখানে কিন্তু বেশি ময়দা না, হয়তো বা আমার হাতের 1 মুঠ থেকে আর একটু বেশি হবে। তো ওগুলো গুলিয়ে এই যে দুধের ভিতরে দিয়ে দিলাম। আর তারপরে দুধে যখন বলক আসে তখন দুধটা নামিয়ে নিচ্ছি। আর যে শাশুড়ি আম্মাকে বলে গেছিলো, তো সে শাশুড়ি আম্মা তো ওখানে ছিল না। তো আর একটা শাশুড়ি এসেছিলো, সেজে শাশুড়ি, তো ওনাকে দিয়ে তাড়াতাড়ি দুধটা নামিয়ে নিলাম। উনি কিন্তু লাগাতে পারছিল না, ভয় পাচ্ছিল যে কী হবে, পড়বে কি, যাই হোক। কিন্তু 2 মাপে কষ্ট করে দুধটা লাবিয়ে নিয়েছি। আর এখন এই যে 2 জায়গায় করে ছানা কাটবো, এতে ছানায় ফলন হবে আর ভালোও হবে, চাপ হবে না। এই জন্য আমি এই জগটা দিয়ে এই দুধটা কেটে নিচ্ছি।
এই কাজটা কিন্তু খুবই রিস্কের কাজ, যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি একটু ত্রুটি হয় কিন্তু ছানাগুলো নষ্ট হয়ে যাবে। নরম হয়ে গেলে কাজ করতে গেলে গুছি কাটা যায় না, মানে মিষ্টি তৈরি করতে গেলে খুবই ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, দুই পাত্রে কেটে নিলাম আর একটু ভালোভাবে নাড়া দিয়ে নিলাম যাতে একটু হাওয়াটা বেরিয়ে যায়, গরম হাওয়া। তারপরে এই যে বালতিতে রাখা ছানার পানি, টক পানি, সেটা দুটোতে ভাগ করে দিয়ে দিলাম। তো যাই হোক, ছানা কাটা আমার শেষ। তো সব এবার কলের পরে কিছু থালা বাসন রেখে দিয়েছি, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে ঘরে নিয়ে যাব। আর আব্দুর রহমান কিন্তু বাড়িতে চলে এসেছে, এখন ওর গোসল করে তারপরে ঘরে উঠিয়ে ওকে একটু খাবার খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।